ছাত্রছাত্রীরা, আজকে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অ্যাট sp3 কার্বন এর গুরুত্বপূর্ণ প্রধান দুটি রিয়াকশন মেকানিজম SN1 ভার্সেস SN2 একটা ছোট্ট কম্পারেটিভ স্টাডি আমরা করব, প্রধানত 12-এর ছাত্রছাত্রীদের কথা ভেবেই। প্রথম আমরা এই দুটো বিক্রিয়ার মেকানিজম, কারণ SN1 আর SN2 মেকানিজম, তো তাই এদের মেকানিজমটা আমরা দেখব। তো SN1টা কী বলে রাখিস? SN1 হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, 1 ফর ইউনিমলিকুলার। SN2 মানে বাইমলিকুলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার। SN1 বিক্রিয়া দেখো, প্রথম SN1 বিক্রিয়া হচ্ছে দুটো ধাপে সম্পন্ন হয়। স্টেপ 1-এ কী হচ্ছে, লিভিং গ্রুপ যেটা থাকে এটাও একটা নিউক্লিওফাইল, সেটা বেরিয়ে যাচ্ছে, কী বলা হয় নিউক্লিওফিউজ। বেরিয়ে যাওয়ার পর একটা কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং তার ফলে এখানকার sp3 কার্বন কনভার্ট হয় এখানে sp2-তে। সেই sp2 কার্বনিয়াম আয়নটায় পরবর্তীকালে নিউক্লিওফাইলে অ্যাটাক করে এবং আমার এখানে প্রোডাক্ট তৈরি হয়। আর এখানে যেটা দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে প্রথম TS1, অর্থাৎ যখন বন্ডটা ডট ডট করে দেখানো হচ্ছে ভাঙছে সেই অবস্থা। আর এখানে এটা TS2। এবার দেখো, এটা আমি মডেলের মাধ্যমে দেখাই ব্যাপারটা কেমন লাগে। ধরো এটা একটা sp3 কার্বন, এটা 4টে ডিফারেন্ট গ্রুপ আমরা নিয়েছি। তো এই গ্রুপের ধরো এই গ্রুপটা হচ্ছে আমার লিভিং গ্রুপ, মানে বেরিয়ে যাচ্ছে যে গ্রুপটা। তো এই লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, যদি লিভিং গ্রুপটা আমার বেরিয়ে যায়, এই লিভিং গ্রুপটা যদি বেরিয়ে যায় তাহলে কিসে পরিণত হবে না, এইরকম একটা প্ল্যানার কার্বনিয়াম আয়ন তৈরি হবে। সেই কার্বনিয়াম আয়নের এই যে দুটো লোব, এটাকে মনে করো দুটো p অ্যাটমিক অরবিটাল বা লোব। এরপর নিউক্লিওফাইল ওপর দিয়ে সেখানে অ্যাটাক করতে পারে, আবার এখানেও অ্যাটাক করতে পারে। তো এর জন্যে দুটো পরস্পর যৌগ আমরা পাবো। যেমন দেখাই, ধরো এই যে দুটো যৌগ, আমার এই যে দুটো যৌগ দেখো, যদি এদিক দিয়ে অ্যাটাক করে তাহলে এইটা পাবো, এদিক দিয়ে অ্যাটাক করলে এটা পাবো। এই দুটো একে অপরের মিরার ইমেজ, অর্থাৎ এরা একে অপরের এনান্সিওমার বলতে পারি, ঠিক আছে, যারা সুপার ইম্পসিবল নয়। অবশ্যই এই কার্বনটা হচ্ছে একটা কাইরাল সেন্টার হলে, ঠিক আছে। তো এরকম দুটো আমরা অণু এখানে পাবো। এটা হচ্ছে SN1 মেকানিজম। এবার SN2 মেকানিজমটা দেখো। SN2 মেকানিজমে কী হচ্ছে না, লিভিং গ্রুপ বেরোচ্ছে, নিউক্লিওফাইল অ্যাটাক করছে, এটা হচ্ছে একই সঙ্গে ঘটছে, এটা একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন। নিউক্লিওফাইল ফ্রন্ট সাইড দিয়ে অ্যাটাক করতে পারবে না, কারণ ফ্রন্ট সাইডে এতেও অনেক লোন প্যাড ইলেকট্রন আছে, ইলেকট্রন ঘনত্ব বেশি, এখানেও ইলেকট্রন ঘনত্ব বেশি, তাদের মধ্যে একটা রিপালসান কাজ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা স্টেরিক স্ট্রেনও কাজ করে। সেই জন্য নিউক্লিওফাইল 180 ডিগ্রি ব্যাক সাইডে অ্যাটাক করবে ফ্রম লিভিং গ্রুপ, এবং তার ফলে একটা এখানে TBP, ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল, একটা ট্রানজিশন স্টেট বা TS পাবো, অ্যান্ড দেন আমরা ইনভার্সন প্রোডাক্ট পাবো। এটা যদি আমরা মডেল দিয়ে দেখাই, লক্ষ্য করে দেখো যে এই যে অণুটা নিয়েছি, এই অণুটা, ঠিক আছে, এখানে ধরো যে একটা রেড মলিকুল যদি এদিক দিয়ে অ্যাটাক করে, কোনো একটা অ্যাটম ব্যাক সাইডে অ্যাটাক করছে, সেক্ষেত্রে আমরা TS যেটা পাবো সেটা হচ্ছে এইটা। TS যে বন্ডগুলো আমি বড় করে দেখিয়েছি, কারণ এইগুলো হচ্ছে পুরোপুরি কংক্রিট বন্ড নয়, ঠিক আছে। তো এরকম ট্রায়াঙ্গুলার প্ল্যানার এই তিনটে প্লেনে আছে দেখো, আর এই দুটো হচ্ছে দুটো সাইডে আছে ট্রায়াঙ্গুলার প্ল্যানার। এরপর লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার ফলে কী তৈরি হচ্ছে দেখো, এই অণুটা তৈরি হচ্ছে। তাহলে আমরা এই অণুটা পেয়ে যাব। এটা হচ্ছে দেখো, এক্ষেত্রে দেখো এই অণুটার সঙ্গে এই অণুটা লিভিং গ্রুপ যেখানে ছিল তার ঠিক ব্যাক সাইডে আমার ইনকামিং নিউক্লিওফাইল উপস্থিত হয়েছে, অর্থাৎ একটা নিউক্লিওফাইল ধরে একটা নিউক্লিওফাইল প্রতিস্থাপন হয়েছে, যেখানে কমপ্লিট ইনভার্সন ঘটেছে। এটাই হচ্ছে SN2 মেকানিজম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা রেট সম্বন্ধে ব্যাপারটা বলি। রেট বিক্রিয়ার হার কিসের উপর নির্ভর করে না, SN1 বিক্রিয়ায় শুধুমাত্র সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপর নির্ভর করে, সেই জন্য এটা বলছে আমরা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে। আর SN2 বিক্রিয়া সাবস্ট্রেটের গাঢ়ত্ব অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করে। কেন ব্যাপারটা বলি দেখো, SN1 এর মেকানিজমটা হচ্ছে RDS, অর্থাৎ হার নির্ণায়ক ধাপে শুধুমাত্র সাবস্ট্রেটের ইনভলভমেন্ট আছে, নিউক্লিওফাইলের কোনো রকম ইনভলভমেন্ট নেই, সেই জন্য শুধুমাত্র সাবস্ট্রেটের ওপর রেটটা নির্ভর করে। কিন্তু SN2 বিক্রিয়া সিঙ্গেল স্টেপ রিয়াকশান, যেখানে নিউক্লিওফিলিক অ্যাটাকটাই হচ্ছে RD স্টেপ, এইটাই হচ্ছে RDS, সেই জন্য এখানে দুটো মলিকুলই ইনভলভ থাকবে, ঠিক আছে। তাহলে SN1 একটা 2 স্টেপ রিয়াকশান, যেখানে কার্বনিয়াম আয়ন তৈরি হয়, আর
SN2 একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশান, যেখানে একটা TBP ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল TS তৈরি হয়, কিন্তু কোনো ইন্টারমিডিয়েট পাই না। ঠিক আছে, মনে রাখবে ইন্টারমিডিয়েটে বাস্তব অস্তিত্ব আছে, তাকে আমরা আইসোলেট করতে পারি, অনেক বেশি স্টেবল দ্যান ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট একটা কাল্পনিক অবস্থা, যার রিয়েল এক্সিস্টেন্স নেই, যাকে আমরা আইসোলেট করতেও পারি না। এবার দেখো আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে যাচ্ছি। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম মানে রিয়াকশানটার অগ্রগতি অনুযায়ী তাদের এনার্জির কী পরিবর্তন। ধরো এটা সাবস্টেটের গড় এনার্জি, কারো এনার্জি জিরো হয় না, তাই সাবস্টেটের এনার্জি একটা, এটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি। এখান থেকে TS1 এই এনার্জিটা গ্রহণ করে তবে ইন্টারমিডিয়েটে আসছে, এবং তারপরে আবার একটু এনার্জি গ্রহণ করে নিয়ে তারপর এখানে প্রোডাক্টে ফিরছে। তো এখানে এই যে এনার্জিটা, এই যে দূরত্বটা, এটাকে আমরা বলছি EA বা অ্যাক্টিভেশন এনার্জি। এটা দুটো হাম্প হয়, কিন্তু SN2 বিক্রিয়াতে দেখো এটা একটাই স্টেপে হয়, তাই একটাই হাম্প। এক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এইটা, হচ্ছে EA বা অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, এই এনার্জিটা পেলে তবে বিক্রিয়া হবে, আদারওয়াইজ বিক্রিয়া হবে না। এবং দুটো বিক্রিয়াতেই দেখো রিঅ্যাক্টেন্ট অপেক্ষা প্রোডাক্টকে আমি নিচে রেখেছি, অর্থাৎ দুটো বিক্রিয়া আমার এখানে এক্সোথার্মিক নেওয়া হয়েছে। এবার লাস্ট অংশ এখানে দেখাই, দেখো স্টিরিওকেমিস্ট্রিটা কি, অর্থাৎ আমরা যে SN1 বিক্রিয়া করছিলাম, SN1 বিক্রিয়ার মেগাসিমে দেখলাম কি, যে কার্বিনিয়াম আয়ন তৈরি হয়, যেখানে p অরবিটালটা দুটো লোব, একটা অ্যাবাভ দি প্লেন, একটা বিলো দি প্লেন আছে। তো ইনকামিং নিউক্লিওফাইল সেই জন্যে অ্যাবাভ দি প্লেনও অ্যাটাক করতে পারে এই লোবটায়, আবার এই লোবটা তো অ্যাটাক করতে পারে। এখানে আর একটা কথা বলে রাখি, যে বন্ডিং হয় সেম সাইন অফ অরবিটাল, অর্থাৎ দুটো প্লাস সাইনে হয় বন্ডিং, সেই অনুযায়ী নিউক্লিওফাইল এদিক দিয়ে অ্যাটাক করতে পারে, এদিক দিয়ে অ্যাটাক করতে পারে, এবং তার ফলে আমরা 50% রিটেনশন প্রোডাক্ট, অর্থাৎ আগের কনফিগারেশনের প্রোডাক্ট, 50% ইনভার্সন প্রোডাক্ট পাবো। তাই এটাকে বলছি আমরা রেসিমিক মিক্সচার পাবো। রেসিমিক মিক্সচার কাকে বলে না, দুটো মিক্সচার এনানসিমেরিক পেয়ার যদি 50-50 থাকে, ঠিক আছে, তাহলে কোনো অপটিক্যাল রোটেশন পাবো না। ঠিক আছে, যেটা আমরা একটু আগে তোমাদের দেখালাম। ঠিক একেবারে SN2তে দেখো, SN2তে কী হচ্ছে, উল্টো প্রোডাক্ট পাচ্ছে না, যেখানে ইনকামিং গ্রুপ ঠিক তার উল্টো দিকে নিউক্লিওফাইল আসছিল। তবে স্টিরিওকেমিস্ট্রি দুক্ষেত্রেই বলে রাখি, যদি কাইরাল গ্রুপ থাকে, সেন্টার হয়, তবেই মাত্র এই ব্যাপারটা হবে, আদারওয়াইজ নয়। সেখানে ইনভার্সন পাবো, ইনভার্সন মানে কি, আর থাকলে এসটা যদি সাবস্ট্রেট হয়, আর হবে প্রোডাক্ট, বা প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, এটাকে বলে ইনভার্সন। ঠিক আছে, আর কমপ্লিট বা 100% ইনভার্সন প্রোডাক্ট পাই বলে SN2 বিক্রিয়াটাকে বলা হয় স্টিরিও স্পেসিফিক রিয়াকশান। আর SN1-এ 50-50 পাই, এটাকে সেই নন স্টিরিও স্পেসিফিক অ্যান্ড নন স্টিরিও সিলেক্টিভ রিয়াকশান মেকানিজম বলা হয়। ঠিক আছে, এবার আমরা শুরু করছি একটা বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, অর্থাৎ কী কী উপায়ে বিক্রিয়ার হারটাকে আমরা বাড়াতে পারি বা কমাতে পারি, তার SN1 ভার্সেস SN2 একটা আলোচনা করি। তো SN1-এ কী দেখেছিলাম, যে কার্বনিয়াম আয়ন তৈরি হয়। এক্ষেত্রে মনে রাখবে ওটাই RDS, অর্থাৎ হার নির্ণায়ক ধাপ। তাই কার্বনিয়াম আয়ন যত বেশি স্টেবল হবে, বিক্রিয়ার হার তত বেশি হবে, কারণ বিক্রিয়াটা তত ফাস্ট হবে। এবার বলি কার্বনিয়াম আয়নের স্টেবিলিটি আমরা বিচার করব কিভাবে। না, কার্বনিয়াম আয়ন একটা ক্যাটায়ন, তার স্টেবিলিটি আমরা বিভিন্ন রকম ফ্যাক্টর দিয়ে ব্যবহার করতে পারি, যেমন অ্যারোমেটিক্সেটি, আমরা ইকুইভ্যালেন্ট রেজোনেন্স বা রেজোনেন্স, স্টেরিক স্ট্রেন, হাইপার কনজুগেশন বা ইন্ডাকটিভ এফেক্ট, এই যে এফেক্টগুলো আছে, এর সাহায্যে আমরা তার স্টেবিলিটি বিচার করব। আবার ক্লাসিক্যাল, নন ক্লাসিক্যাল এরকমও কার্বনিয়াম আয়ন হয়। যদি নন ক্লাসিক্যাল কার্বনিয়াম আয়ন হয়, সেক্ষেত্রে তার স্টেবিলিটি আরও বেশি হবে, এবং আমার SN1 রেটটা তত বেশি হবে। দেখো আমরা তিনটে প্রথম আলোচনা করি, যে ধরো এই একটা মলিকুল নিলাম, এই মলিকুল দেখো তিনটে হাইড্রোজেন আর একটা লিভিং গ্রুপ নিয়েছি, এটাও 1 ডিগ্রি। আবার এইটা দেখো এখানে দুটো হাইড্রোজেন, একটা কোনো একটা কার্বনলা গ্রুপ আর একটা লিভিং গ্রুপ, এটাও 1 ডিগ্রি। কিন্তু এখানে হাইড্রোজেনের প্লাসা এফেক্ট বা হাইপার কনজুগেশন দিয়ে স্টেবিলিটি দেওয়ার ক্ষমতা খুবই কম, কিন্তু এখানে মিথাইল গ্রুপ বা অন্যান্য গ্রুপ তার স্টেবিলিটিটা বেশি দেবে। ঠিক একইভাবে 1 ডিগ্রি অপেক্ষা যদি আমি 2 ডিগ্রি যাই, মানে 2 ডিগ্রি, অর্থাৎ এই মলিকুলটা 2 ডিগ্রি অপেক্ষা যদি 3 ডিগ্রি যাই, সেক্ষেত্রে 3 ডিগ্রি মানে কি, যাতে কোনো হাইড্রোজেন নেই, এরকম মলিকুল হচ্ছে 3 ডিগ্রি। ঠিক আছে, এটা তাহলে 3 ডিগ্রি কার্বন, এখানে এটা লিভিং গ্রুপ, কিন্তু বেরিয়ে যাওয়ার পর এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা বেশি স্টেবল হবে কার্বোক্যাটায়ন, আর কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল হবে, রেটটাও তত বেশি ফাস্ট হবে। তাহলে মনে রাখবো যে SN1 বিক্রিয়া, লক্ষ্য করে দেখো SN1 বিক্রিয়ার কারণ মিথাইল ক্যাটায়ন, এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ক্ষেত্রে রেটটা খুব বেশি হবে। কিন্তু SN2 বেলায়, SN2তে তো কি হয়, নিউক্লিওফাইল ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে, তো স্টেরিক স্ট্রেন ব্যাক সাইডে যত কম হবে,
ততই SN2 বিক্রিয়া ভালো হবে। যেমন ধরো এই যে 3 ডিগ্রি আমরা মোট কার্বনটা নিয়েছি এখানে, এই কার্বনটা লিভিং গ্রুপটা বাদ দিয়ে 3টে গ্রুপ আছে। এক্ষেত্রে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করতে গেলে, ব্যাক সাইড দিয়ে যদি অ্যাটাক করতে হয় অনেক বেশি স্টেরিক স্ট্র্যান্ড কাজ করবে, সেই জন্যে এর বিক্রিয়াটা ভালো হবে না। কিন্তু যদি এটা মিথাইল গ্রুপ নেওয়া থাকে, যদি এটা এরকম মিথাইল গ্রুপ বলা থাকে, সেক্ষেত্রে আমার ব্যাক সাইড দিয়ে স্টেরিক স্ট্র্যান্ড একদমই কম, কারণ হাইড্রোজেন সবচেয়ে ছোট গ্রুপ। সেক্ষেত্রে আমার কী হবে, SN2 রেট সবচেয়ে বেশি হবে, আর যত গ্রুপের ক্রাউডিং বাড়বে তত SN2 রেট তত কমে যাবে। ঠিক আছে, অর্থাৎ মনে রাখবে SN1 বিক্রিয়াটা নির্ভর করে কার্বনিয়াম আয়নের স্টেবিলিটির ওপর, আর SN2 বিক্রিয়া নির্ভর করবে স্টেরিক হিন্ডারেন্স এর ওপর। ঠিক আছে, এবার বলি আমরা সলভেন্ট অর্থাৎ দ্রাবক। দ্রাবক আমরা জানি 3 রকমের হয়। একটা নন পোলার দ্রাবক, যেমন বেনজিন, কার্বন ডাইসালফাইড, CCl4। প্রোটিক মানে জল, অ্যাপ্রোটিক অর্থাৎ অ্যাসিটোন, DMSO, DMF এরা। তো এক্ষেত্রে বলে রাখি প্রোটিক সলভেন্ট কী করে, সলভেটস ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন দুজনকেই। এবার দেখো SN1 বিক্রিয়া কী হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং একটা লিভিং গ্রুপ অ্যানায়ন তৈরি হয়। ওই আয়নকে স্টেবিলিটি দিতে পারে প্রোটিক সলভেন্ট, অর্থাৎ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বৃদ্ধি পায় প্রোটিক সলভেন্টে, তাই SN1 বিক্রিয়া প্রোটিক সলভেন্টের রেটটা ফাস্ট। অ্যাপ্রোটিক সলভেটস অনলি ক্যাটায়ন, অ্যানায়নকে না করলেও ক্যাটায়ন অর্থাৎ কার্বনিয়াম আয়নকে স্টেবিলিটি দেবে, তাই রেটটা একটু বেশি দেন নন পোলার। কিন্তু SN2তে যদি যাই, SN2 বিক্রিয়া কী করে, কার্বোক্যাটায়ন তৈরি হয় না, নিউক্লিওফাইল ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে। তো নিউক্লিওফিলিক স্ট্রেংথ কী করে বাড়ানো যায় না, যদি আমরা অ্যাপ্রোটিক সলভেন্ট নিই, অ্যাপ্রোটিক মানে যারা ক্যাটায়নকে ব্লক করবে কিন্তু অ্যানায়ন্স আর নেগেড বা ফ্রি থাকবে। এবার নিউক্লিওফাইল ধরো KOH নিয়েছো, তাহলে K প্লাসকে যদি সলভেন্ট বন্দি করে নেয় তাহলে OH মাইনাস ফ্রি হয়ে গেল, তাহলে OH মাইনাস ব্যাক সাইড দিয়ে ভালো অ্যাটাক করতে পারবে। তাই অ্যাপ্রোটিক সলভেন্টের রেটটা SN2 সবচেয়ে বেশি, তারপর নন পোলার, অ্যান্ড প্রোটিকে সবচেয়ে কম। কেন, প্রোটিক হচ্ছে নিউক্লিওফাইলকে ব্লক করে দিতে পারে, সেই জন্যে প্রোটিকে সবচেয়ে রেট কম হবে। আচ্ছা, এবার বলি লিভিং গ্রুপ এবিলিটি বা লিভিং গ্রুপের ওপর। লিভিং গ্রুপের উপর রেটটা কীভাবে নির্ভর করবে না, লিভিং গ্রুপ মানে যে গ্রুপটা বেরিয়ে যাচ্ছে সেটা যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে তাহলেই বিক্রির হার তত ভালো হবে, আর এই বেরিয়ে যাওয়ার প্রবণতাটা কি বলা হচ্ছে, লিভিং গ্রুপ এবিলিটি। সাধারণত বন্ড লেন্থ বেশি হলে তাহলে সহজে ভেঙে যাবে, কারণ বন্ড স্ট্রেংথ কম হবে। এছাড়া একটা ভালো টার্ম মনে রাখবে যে কনজুগেট বেস অফ স্ট্রঙ্গার অ্যাসিড, যারা স্ট্রঙ্গার অ্যাসিড তার যে কনজুগেট বেস মানে কি H+ বেরিয়ে গেলে যেটা হয়, সে যত কনজুগেট বেসটা যত স্ট্রঙ্গার অ্যাসিডের কনজুগেট বেস অর্থাৎ কনজুগেটটা যত স্টেবল হবে তারা ভালো লিভিং গ্রুপ। যেমন ধরো OTS অর্থাৎ টসাইলেট গ্রুপ, ব্রসাইলেট, নোসাইলেট বা H2, এরা হচ্ছে সব গুড লিভিং গ্রুপ। এটা থাকলে বিক্রির হার ভালো হবে। যদি আমরা হ্যালোজেনে চলে যাই, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ইন অ্যাকোয়াস মিডিয়ামে আমার আয়োডিনের বন্ড লেন্থ সবচেয়ে বেশি হয়, সেই জন্যে আমার কি হয়, এর লিভিং গ্রুপ এবিলিটি সবচেয়ে বেশি। আর ফ্লুরিন, OH এরা খুবই খারাপ লিভিং গ্রুপ বা ব্যাড লিভিং গ্রুপ। তা লিভিং গ্রুপ এবিলিটি যত বেশি হবে SN1 SN2 বোথ রেট আর ইনক্রিজ করবে। ঠিক আছে, এবার পরের পয়েন্ট আসছে নিউক্লিওফাইল। দেখো SN1 বিক্রিয়া RDS স্টেপে নিউক্লিওফাইলের কোনো ভূমিকা নেই এবং বিক্রিয়ার হারও তাই নিউক্লিওফাইলের উপর নির্ভর করে না। কিন্তু SN2 বিক্রিয়া কী হয়েছিল না, নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হার নির্ভর করে, সেই জন্যে তার গাঢ়ত্বের সঙ্গে নির্ভর করবে। এছাড়া কি হবে না, তার স্ট্রেংথ, নিউক্লিওফিলিক স্ট্রেংথ যেটাকে বলছি আমরা নিউক্লিওফিলিসিটি, নিউক্লিওফিলিসিটি যত বাড়বে রেট তত বাড়বে। যেমন এখানে দেখো আয়োডিনের নিউক্লিওফিলিসিটি বেশি দেন ব্রোমিন দেন ক্লোরিন, সেই জন্য এখানে আয়োডিন হচ্ছে ভালো হবে। OH মাইনাস আর H2, এখানে OH মাইনাস ইলেকট্রনিসিটি বেশি আছে, তাই অ্যাটাক করার প্রবণতা বেশি, তাই এটা ভালো নিউক্লিওফাইল এবং এক্ষেত্রে রেট বেশি হবে। এক্ষেত্রেও তাই NH2 মাইনাসের নিউক্লিওফিলিসিটি বেশি, তাই অ্যাটাক ভালো করবে। অর্থাৎ নিউক্লিওফাইল যত ভালো হবে SN2 বিক্রিয়া তত ভালো হবে, SN1-এ কিছু প্রভাব পড়বে না। লাস্ট পয়েন্ট বলি ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট যদি থাকে, যেমন ধরো Ag+, AlCl3, ZnCl2, এরা সব এক কথায় কী বলতে পারি, লুইস অ্যাসিড। এই লুইস অ্যাসিড কী করবে না, লিভিং গ্রুপটাকে টেনে বার করে কার্বনিয়াম আয়নটাকে স্টেবল দিতে পারে, সেই জন্য SN1 বিক্রিয়ার রেটটাকে বাড়িয়ে দেয়। কিন্তু SN2 বিক্রিয়াতে এদের কোনো ভূমিকা বিশেষ নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে তোমরা।